দর্শক, আজকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ টি-20 সিরিজ ম্যাচটা সেখানে আসলে কি হবে, ঘুরে দাঁড়াতে পারবে কিনা, সেই মানসিক দৃঢ়তা আসলে আছে কিনা বাংলাদেশের, সে নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে আলোচনায় যুক্ত হচ্ছেন ক্রীড়া বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ এবং ক্রীড়া বিশ্লেষক মাহমুদুল হাসান শামীম। দুজনকেই শুভ সকাল। ইমরোজ আহমেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সাকিব আল হাসানের কথা শুনছিলাম, তার এই আচরণ আসলে আজকে নতুন নয়, কিন্তু আসলে যেটা এক্সপেক্টেড হয়তো ছিল যে এত দূর থেকে সাংবাদিকরা গিয়েছেন, তার কাছ থেকে হয়তো কোনো প্রত্যাশার কথাই শুনতে গিয়েছিলেন, কিন্তু আসলে বিনিময়ে তার কাছ থেকে সেরকম কিছুই পায়নি। সব কিছু মিলিয়ে আসলে বাংলাদেশের এখন কি অবস্থা বুঝতে পারছেন? আজকের ম্যাচটা জয়ের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন কিনা? ধন্যবাদ। শুভ সকাল। সাকিব আল হাসানের থেকে খুব বিনয়ী আচরণ আপনি প্রত্যাশা করাটা আমার মনে হয় এটা আপনার জন্য বিরাট বড় একটা প্রত্যাশা। উনি কখনোই বিনয়ী ছিলেন না, যেমনটাই আমরা দেখেছি। ওনার প্রতি সম্মান রেখে বলতে চাই, বিরাট কোহলির আর রোহিত শর্মার স্ট্যাটিস্টিক্স যদি আপনি দেখেন, তাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটের সেঞ্চুরি কয়টা আছে, বা আপনার গ্রেট খেলায় সেঞ্চুরি কয়টা আছে, আপনি দেখবেন তারা প্রায় 50 সেঞ্চুরির কাছাকাছি ছুঁই ছুঁই করছে। একজনের 41টা, একজনের 29টা, একজনের 35টা। খুঁজে দেখুন আমাদের সাকিব আল হাসান কয়টা লোকাল খেলাতে কয়টা সেঞ্চুরি করেছেন। আমরা বিফোর দে হ্যাভ বিকাম এ মিনিমাম স্টার, উই হ্যাভ মেড দেম এ সুপার স্টার ইন দি ওয়ার্ল্ড। অ্যাকচুয়ালি তারা এটার প্রাপ্য যোগ্য না, যেই কারণে আমরা এই অবস্থায় এখন পড়েছি। আমাদের প্লেয়ারদের রেকর্ড লোকাল খেলাগুলোতে দেখেন, এবং তারই দৈন্য দশা কিন্তু আমরা প্রমাণ করছি যখন ইন্টারন্যাশনাল খেলায় যাচ্ছে। বাট কি করবেন, ওনারাই তো আমাদের সম্বল, ওনারাই আমাদের সমস্ত কিছু। এই কারণে হয়তো নির্বাচকদেরও খুব একটা সুযোগ থাকে না কোনো কিছু করার, সবাইকে নিয়েই খেলেন। তবে তারপরেও সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে, আপনার ভিতরে কিছুটা হলেও হতাশা থাকার কথা, কিছুটা হলেও আপনার ভিতরে কিছুটা দায়বদ্ধতা থাকার কথা। কিন্তু ওনাদের যে আচরণ দেখি টিম ক্যাপ্টেনদের এবং সাকিব আল হাসানের মতন একজন সিনিয়র ক্রিকেটার, তারা যেইভাবে কথা বলেন, আপনি এটা অনেকটা আমাদের কি বলবো, ঘায়ে নুন ছিটানোর মতনই অবস্থা ওনারা করেন। যেমনটা কিন্তু ওনাদের থেকে আচরণটাই যদি ওনারা ঠিক না করতে পারেন, খেলায় কোনোদিন ওনারা ভালো করবেন বলে, যে কয়দিন উনি আরো খেলবেন আমার মনে হয় না ভালো করবেন। কাকতালীয় ভাবে কোনোদিন হয়তো বা ভালো খেলে ফেলবেন, আমরা সবাই সব ভুলে যাব। আজকে যেই সোশ্যাল মিডিয়া বলেন, সাংবাদিকরা বলেন, তারা যেইভাবে আজকে এই সমস্ত ক্রিকেট নিয়ে আমরা কথা বলছি, এটা কিন্তু অনেক দিনের চাপা ক্ষোভের একটা বহিঃপ্রকাশ। ওনারা যে খুব ভালো ক্রিকেট খেলেছেন গত 20 বছর ধরে, তেমনটা নয়। কিন্তু আমরা তাদেরকে যথেষ্ট সম্মান দিয়েছি, তাদেরকে অর্থনৈতিকভাবে যথেষ্ট সচ্ছল করেছে বিসিবি, এবং সবটাই দিয়েছেন। কিন্তু তারা কতটুকু দিয়েছেন এই দায়বদ্ধতা কিন্তু আমরা তাদের থেকে দেখি নাই। এবং এটাতে কিন্তু তাদের একটা অ্যান্সার দেওয়া উচিত, বিকজ তারা কিন্তু দে আর পেইড ফর দেয়ার পারফরমেন্স। কিন্তু তারা যেইভাবে তাচ্ছিল্য করে কথা বলেন, খুবই কষ্ট লাগে। যাই হোক, আমরা যখন ওয়ার্ল্ড কাপে খেলছি, আশার বাণী একটা আপনাকে দিতে পারি, সেটা হচ্ছে 1983 সনে যখন ইন্ডিয়ান ক্রিকেট টিম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল, তারাও কিন্তু ওয়ার্ম আপ ম্যাচে দে লস টু মাইনর কান্ট্রি। ওই খেলাতে কিন্তু ইন্ডিয়া 165 রান চেস করতে যে 50 ওভারে 135 রানে সবাই গুটিয়ে গিয়েছিল কপিল দেবের সেই দলটাও ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। আমরা ওইরকম একটা উদাহরণ থেকে যদি ধরে নেই, আমরাও হয়তো বা কিছু একটা বড় করে ফেলবো এই টি-20 ওয়ার্ল্ড কাপে, হতেও পারে কাকতালীয় ভাবে। যেহেতু এটা ছোট খেলা, সবাই সমান। সাকিব আল হাসান বলছেন, আপনার কথা থেকে ধরে নিয়ে যদি আমি দেখি যে সাকিব আল হাসানের কথায়, যে আমরা তো কোনো বড় দলকে কখনো হারাই না, আমরা বড় দল হিসেবে সবসময় ছোট দলের কাছে হারি। এটার উত্তর উনি কি দিবেন, এটা নেপালের সাথে খেলার পরেই হয়তো আমরা বলতে পারবো। এবং তারপরে ওনার যদি সামান্যতম রেসপেক্ট আমাদের জন্য, সবার জন্য থেকে থাকে, উনি ডিসাইড করবেন whether he should continue to play or he should quit. বিকজ এইরকম কথা শোনার জন্য ক্রিকেটাররা না, এরকম কথা শোনার জন্য যারা পলিটিশিয়ান আছেন তাদের থেকে শুনতে পারি আমরা। ক্রিকেটার শুড পারফর্ম অ্যান্ড টক। ক্রিকেটাররা না পারফর্ম করে কথা বললে খুবই পীড়াদায়ক একেবারে। আর সেটা লম্বা সময় ধরে কেউ আসলে শুনবে না, কারণ এই গণমাধ্যমই তো ক্রিকেটটাকে যদি বলি এত জনপ্রিয় করেছে এই দেশে, বা এত ক্রিকেটারদেরকে এরকম সুপারস্টার বানিয়েছে, সেখানে তাদের সাথেই যদি আসলে এমন আচরণ হয় এবং কোনো জবাবদিহিতা না থাকে, সেটা তো আসলে খুবই হতাশাজনক। মাহমুদুল হাসান শামীম, যেটা আসলে সাকিব আল হাসান বলছেন যে দলের মধ্যে কি সমস্যা আছে তিনি জানেন না, কেন তিনি জানবেন না? তিনি হয়তো ক্যাপ্টেন্সি তার কাছে নেই, তিনি তো কিছুদিন আগেও আসলে দলের ক্যাপ্টেন ছিলেন, বা তার মতো
মতো একজন সিনিয়র পার্সন, তিনি কেন আসলে জানবেন না যে তার দলে আসলে প্রবলেমটা কি হচ্ছে, যে কারণে দুটো ম্যাচ পরপর হেরে গেল। এবং একই সাথে যদি যুক্তরাষ্ট্রের অবস্থা দেখি, যুক্তরাষ্ট্র বলছে যে তারা যে দুটো ম্যাচ জিতেছে সেটা আসলে কোনো অঘটন ছিল না, তারা পরিকল্পনা করেছে, সেভাবেই তারা আসলে ফলাফল পেয়েছে। মানে আমরা তো আসলে সব দিক থেকেই পিছিয়ে গেলাম। আমরা আসলে পিছিয়ে যাচ্ছি। আপনার সাকিব আল হাসান কিছু জানেন না, কারণ তিনি দলের সাথে ইনভলভ না, দলটার সঙ্গে ওইভাবে তিনি মানে দলটাকে ওইভাবে তিনি নিচ্ছেন না নিজের। এবং সেই সমস্যাটি কিন্তু সবার মধ্যে। আমার মনে হয় একটা দল যখন এবিলিটি আমাদের এই প্লেয়ারদের অনেকেরই আছে, মানে এত খারাপ করার মতো না প্লেয়াররা, কিন্তু হচ্ছে না, পারফর্ম করতে পারছে না, তার মানে সমস্যাটা দলের মধ্যে। এবং যেটি হচ্ছে যে এই সমস্যাটা দলের চেয়েতেও আমি বেশি মনে করি নির্বাচকদের মধ্যে এবং টিম ম্যানেজমেন্টের মধ্যে। আপনি দলের অর্ধেক প্লেয়ার অফ ফর্মে নেই, এই ধরনের খেলোয়াড়দের নিয়ে নির্বাচকরা দল করেছেন। ফলে এই বিশ্বকাপের আগে কয়েকদিনের মধ্যেই সবাই ফর্মে ফিরে আসবেন, ভালো রেজাল্ট করবেন, এটি তো সম্ভব না। আমি কিন্তু এটি শুরু থেকেই বলছিলাম। এবং বাংলাদেশ দল যে রেজাল্ট করছে সেটি তাদের কাছ থেকে, মানে যে দলটা তৈরি করা হয়েছে এবং যে দলটা যে অবস্থা আছে তাতে কিন্তু এটা অপ্রত্যাশিত না, এরকমই ঘটার কথা। এখন যেটি হচ্ছে যে সাকিব আল হাসান বলেছেন টি-20 ফরম্যাটে ছোট বড় দল নেই। হ্যাঁ, এটা ঠিক, ছোট বড় দল নেই। টি-20 ফরম্যাটে সংক্ষিপ্ত ভার্সনে অনেকেই হারাতে পারে বড় দলকে, কিন্তু সেটি কিভাবে হারে সেটি ব্যাপার। যেভাবে বাংলাদেশ দল হারছে সেটা তো অ্যাকসেপ্টেবল না। এবং দুটো ম্যাচেই আমরা দেখলাম যেভাবে খেললো, 145 করে ইয়ে করতে পারে না, 144 টার্গেট ফুলফিল করতে পারে না, লাস্ট 4 ওভারে 55 রান ডিফেন্ড করতে পারে না, লাস্ট 4 ওভারে 26 রান করতে পারে না। যে দলটি ইউএস এর সঙ্গে, তারা আসলে এত বড় বড় কথা বলেন সেটি খুব মানে পীড়া দেয় মানুষকে। এবং যেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র কিন্তু ভালো খেলছে, এবং তারা আপনি দেখেন বোলিং এবং বিশেষ করে ব্যাটিং দুটো কিন্তু ভালো খেলেছে এবং ধারাবাহিকভাবে ভালো খেলছে। আমাদের প্লেয়ারদের মধ্যে কিন্তু সেটি আমরা দেখছি না। এখন যেটি হচ্ছে, আমি যদি ভাত রান্না করি এবং সেটি যদি নষ্ট হয়ে যায় তাহলে সবাই বলবো যে হ্যাঁ, রান্না করতে পারিনি, খারাপ হয়ে গেছে। কিন্তু একজন কুক হোটেলে যদি ধারাবাহিকভাবে ভাত রান্না মানে খারাপ করেন তাহলে কিন্তু তার চাকরি থাকার কথা না, এটা তার প্রফেশন। আমাদের প্লেয়াররা যখন মাঠে খেলবেন তখন তারা কিন্তু পারফর্ম করবেন, এটি তাদের দায়িত্ব। এবং সেই দায়িত্বটি যদি পালন না করতে পারেন তাদের অবশ্যই জবাবদিহিতা করা উচিত এবং তাদের এত বড় বড় কথা বলা উচিত না। এখন যেটি হচ্ছে যে বাংলাদেশ দল এই মুহূর্তে কি করবে, এই দলটিকে নিয়েই তো খেলতে হবে আমাদের। আমি যেটা বলি যে নির্বাচকদের মধ্যে একটা বড় সমস্যা আছে। আমি আশা করছিলাম যে লিপু এবং হান্নান আসার পরে এই নির্বাচকরা নতুন কিছু করবেন, কিন্তু তারা কিন্তু পুরনো পথে হেরেছেন। আমরা যেটা করি কি, যে কয়েকটি নামের মধ্যে আমরা আবদ্ধ, যা বলি যে কোনো প্লেয়ার নেই, আর কে আছে। আমরা কি ট্রাই করেছি যে অন্য যারা পারফর্ম করেছেন আমাদের ঘরের লিগে তাদের নিয়ে ট্রাই করেছি, দেখেছি আমরা যে তারা এদের তুলনায় তারা কি ফর্মে আছে। কিন্তু আমাদের লিটন দাস, আমাদের শান্ত, আমাদের সৌম্য খারাপ করবেন না, কিন্তু তাদেরকে ক্যারি করে নিতে হবে। খারাপ করলেও আমরা তাদেরকে নিই। তো যারা ভালো করছেন এই লোকাল ইয়েতে ছিলেন, যারা ফর্মে ছিলেন, তাদেরকে তো আমরা দেখিনি, তাদেরকে দেখার সুযোগ দেয়নি। ফলে রেজাল্ট এটি আপনার এবং এখানে সাহসের সিদ্ধান্ত নিতে পারেনি। আমি একটা উদাহরণ দিতে পারি। 1986 সালে বিশ্বকাপের সময় রাশিয়া কোয়ালিফাই করেছে, তারা 2 বছর ধরে প্র্যাকটিস ম্যাচ খেলছিল এবং খারাপ করছিল এবং সবাই খুব ক্ষুব্ধ, এই আমাদের মতোই সবাই কথাবার্তা বলছে। তখন 2 মে ইউরোপিয়ান কাপ উইনার্স কাপে কিয়েভ ডায়নামো তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। এবং সেই চ্যাম্পিয়ন হওয়ার পরে জুনে বিশ্বকাপ, দলটি দেশে ফেরার পরে পুরো দলটাই চেঞ্জ করে ফেলে রাশিয়া। তাদের লাস্ট সময় যেটা সাবমিট করতে হয় সেটা এই কিয়েভ দলকে, কিয়েভ এই কাপ উইনার জয়ী দলটিকে বিশ্বকাপে আনে। আর 2 বছর ধরে যারা প্র্যাকটিস করছিল তাদেরকে বাদ দেয়, ওইখান থেকে মাত্র 3 জন প্লেয়ার ছিল। এবং সেই রাশিয়া পরবর্তীকালে বিশ্বকাপে বাছাই পর্বে অসাধারণ পারফর্ম করেছিল। ইগোর বেলানোভের কথা মনে আছে, হাইয়েস্ট স্কোরার হয়েছিলেন। তো এই ধরনের সিদ্ধান্ত আমাদের দেশে আসলে নেওয়ার মতো সাহসিকতা আমাদের নির্বাচকদের নেই। আর আমাদের যে ক্রিকেটের যে দুরবস্থা তার প্রধান কারণ হচ্ছে, আমি মনে করি পার্সোনাল ইগো, পার্সোনাল পছন্দ অপছন্দের ব্যাপার, পারফরমেন্সের চেয়ে আমাদেরকে যে নামের প্রতি গুরুত্ব দেওয়া বেশি, সেই কারণে কিন্তু দলটি এরকম হয়েছে। এত খারাপ হওয়ার কথা না। এবং দলের মধ্যে যদি সমস্যা না থাকে টিম ম্যানেজমেন্টে এবং দলের এনভায়রনমেন্টে,
যদি সমস্যা না থাকে তাহলে এত খারাপ করার কথা না, কিন্তু আমরা করেই চলেছি। আমরা করেই চলেছি, আমরা আসলে কামব্যাক করার কোনো কিছুই দেখতে পাচ্ছি না। শ্রীলঙ্কার বিপক্ষেও যখন হেরেছে তখন মনে হচ্ছিল আচ্ছা শ্রীলঙ্কা তো বড় দল, এরপর জিম্বাবুয়ের বিপক্ষেও ভালো পারফর্ম করতে পারেনি, সেটা একেবারে যুক্তরাষ্ট্র পর্যন্ত বয়ে নিয়ে বেড়াচ্ছে বাংলাদেশ। ইমরোজ আহমেদ, ব্যাটারদের তো আসলে অফ ফর্ম আছে, কিন্তু যাই বলি না কেন বাংলাদেশের যে যারা আসলে গেছে বিশ্বকাপ খেলতে তারা কি আসলে এতটা খারাপ ফর্মে বা এতটা খারাপ অবস্থায় যে কোনোভাবেই তারা আসলে খেলতে পারছে না, বা কি সমস্যা আসলে ব্যাটারদের হচ্ছে আসলে? আপনার সাথে আমি বোধহয় 18 তারিখে কথা বলছিলাম এই অনুষ্ঠানে, সেখানে কিন্তু আপনাকে একটা আগাম ইঙ্গিত দিয়েছিলাম আমাদের কি হতে পারে আপনার যদি মনে থাকে, এবং সেখানেও কিন্তু বলেছিলাম আমরা যদি ইউএসএ কে হালকাভাবে নেই আমাদের কিন্তু বিপদ সামনে আছে, এবং এটা যে একটা মনোবলে যে বিরাট বড় একটা আঘাত দিবে সেটার আগাম একটা বার্তা কিন্তু আমি আপনাকে দিয়েছিলাম, তেমনটাই হয়েছে। এবং এখানে খুব দুঃখজনকভাবে বলবো যে আমরা কিন্তু এতটা খারাপ প্লেয়ার না, অফকোর্স আমরা বিশ্বমানে অনেক পিছিয়ে আছি, বাট তারপরে এরকম পারফর্ম করব, এরকম পারফরমেন্স কিন্তু আমাদের হওয়ার কথা না। তার মানে হচ্ছে হয়তোবা আপনি আর আমি কিভাবে চিন্তা করব, আমি আর আপনি তো আতুরা সিং এর জায়গায় বসা নাই যিনি মাসে 30 লক্ষ টাকা বেতন নিচ্ছেন, রেজাল্ট ইজ জিরো। তাহলে আমি আর শামীম ভাই তো এই দলের কোচ হলে ভালো হয়, আমরাও সেম রেজাল্টই দিব, আমাদের তো আর খুব একটা খারাপ হবে না। উনি বসে থেকে যদি এই রেজাল্ট করে, and he should be kicked out first. I'm sorry for this language, because উনি আমাদের এই ক্রিকেটটাকে ধ্বংস করার মূল নায়ক একজন। উনি যেভাবে এই ক্রিকেটটাকে তছনছ করেছেন, সাকিব আল হাসান অনেক বড় বড় কথা বলছেন, গত ওয়ার্ল্ড কাপে উনি কি করে গেছেন তামিমের কাহিনী নিয়ে, এবং ওয়ার্ল্ড কাপে কি রেজাল্ট নিয়ে ফেরত এসেছেন, এটা আমরা সবাই জানি। খুব দুঃখের সাথে এই কথাগুলো বলতে হচ্ছে, আমাদের অনেক আবেগ জড়িত এই খেলার সাথে। এটা নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে তখন কিন্তু অনেক সময় আমাদেরকে কথা অপ্রত্যাশিত হলেও আমাদেরকে বলে ফেলতে হয়। আমার কাছে যেটা মনে হয় আমাদের দলের মধ্যে কোনো সমঝোতা নাই, নিজেদের ভিতরে কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই। আপনি টিম ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলে এবং সাকিব আল হাসানকে জিজ্ঞেস করলে বলবে উই আর অল ফাইন, বাট রেজাল্ট যদি এরকম হয় এটাতে বোঝা যাচ্ছে অন্তর্নিহিত কোনো কলহ আছে, তারা দে আর নট অর্গানাইজড, এবং তারা তাদের যে দায়িত্বটা আছে তারা জানেন তাদের বিকল্প কেউ নাই, যাই ওনারা করুক ওনারা থাকছেন, এবং ওনারা যখন থাকছেন ওনারা বেতনও পাচ্ছেন, ওনারা আর্থিক যেই সুবিধাগুলো পাওয়ার কথা সেটা পাচ্ছেন। আমরা কিন্তু একজনকে এন্ডোর্সমেন্ট দিয়ে অনেক টাকা দিচ্ছি, বিভিন্ন জায়গায় ওনাদেরকে অনেক সুবিধা দিচ্ছি, আমরা খুবই লোভী হয়ে যাচ্ছি আমার মনে হচ্ছে। ক্রিকেটটাকে ফোকাস না করে বিভিন্ন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে আমরা খুব বেশি ফোকাসড হয়ে যাচ্ছি। আপনি যেমনটা বলছিলেন নাসার স্ট্যাবলিশমেন্টে আমরা ঘুরতে গিয়েছি, আমি কিভাবে যাই একটা খেলায় হারার পরে, দ্যাট টু এগেইনস্ট ইউএসএ। এতটুকু সম্মান যদি আমাদের না থাকে, আমি যদি খেলোয়াড় হতাম আমি বোধহয় ওই দিন রুম থেকে বেরোতাম না, যে বিফোর উই উইন দি নেক্সট ম্যাচ। তো ওনারা যদি ইমরোজ আহমেদ, সব সময় তো আসলে ওয়ার্ল্ড কাপ যুক্তরাষ্ট্রে আসলে হবে না, তো এই সুযোগটা তো আসলে নিতে হবে। মাহমুদ হাসান শামীম, আপনার কাছ থেকে জানতে চাই, যেটা আসলে ইমরোজ আহমেদ বললেন যে আমরা বোধহয় খানিকটা ক্রিকেট থেকে সরে গিয়ে অন্য জায়গায় আসলে নজর বেশি পড়ে গেছে। আমরা যদি দেখি যে দুটো ম্যাচ আসলে যুক্তরাষ্ট্র জিতেছে, তারা ম্যাচ জয়ের পরে কি খুব বেশি সেলিব্রেশন করেছে? তাদের যে দৈনিক পত্রিকাগুলো সেখানে কি আসলে হেডলাইন্সে ভরে গেছে যে তারা বাংলাদেশকে হারিয়ে দিয়েছে? ওরকম কিছুই দেখতে পাইনি, এবং তাদের মধ্যে আসলে সেই উত্তেজনা নেই, মানে তারা ক্রিকেটটাকে তাদের একটা জব মনে করেছে এবং তারা সেভাবে পারফর্ম করেছে। এই জায়গাটাতেও কি একটা পার্থক্য কিনা? যে আমরা তাদেরকে কিন্তু খুব বেশি বাংলাদেশের দলের মতো একটা দলকে তারা হারিয়েছে, একদম সিরিজ জিতেছে, সেই ম্যাচ জয়ের পরেও কিন্তু তাদের মধ্যে খুব উচ্ছ্বাস দেখিনি। তারা তাদের দায়িত্বটা পালন করার ইয়ে করছেন, এবং তারা এতই কনফিডেন্ট। দেখেন হারমিত সিং প্রথম ম্যাচের পর বলছিলেন যে আমরা ভেবেছিলাম মুস্তাফিজ ওভার শেষ হয়েছে, লাস্ট ওভারে আমরা 20 রান নিতে পারবো। মানে তাদের এত কনফিডেন্স যে বাংলাদেশের মতো দলের বিরুদ্ধে তারা এক ওভারে লাস্ট ওভারে দরকার হলে তারা 20 রান নিতে পারবে। কিন্তু আমাদের তো সেই কনফিডেন্সটা নাই। আমরা টস জিতে ব্যাটিং নেই, হ্যাঁ, আমরা ডিফেন্সিভ ডিসিশন নেই, এবং এই যে এই উইকেটটা কি বাংলাদেশের চেয়ে খুব ডিফারেন্ট। এই উইকেটে কিন্তু বাংলাদেশ এর আগে দুটো ম্যাচ খেলেছিল 2018 সালে, সেখানে 171-185 রান করেছিল, এবং ওয়েস্ট ইন্ডিজকে দুটো ম্যাচে 12 রানে এবং 16 রানে সম্ভবত হারিয়েছিল। তো সেইটা তো মানে হয়নি। এবং আপনি যদি দেখেন ওদিন কথা হচ্ছিল যুক্তরাষ্ট্রের যে স্টেটগুলো আছে সেগুলোতে কিন্তু নিয়মিত ক্রিকেট হয়, এবং একটা তাদের নিজস্ব সূচি আছে, ফিকচার আছে,
সেই ক্যালেন্ডার অনুযায়ী তারা কিন্তু মেনটেন করে তারা এই ক্রিকেটটা খেলে। আমরা কিন্তু সেটা করি না। এবং 1994 সালে বাংলাদেশ আইসিসিতে প্রথম খেলেছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে, সেই ম্যাচটা কিন্তু আমরা হারতে বসেছিলাম। 120 ওভারের মধ্যে তারা 100 রান করেছিল, শেষে আমাদের বোলাররা সেটা ধরেছিলেন ম্যাচটা এবং 145 রান করেছিল। আবার বাংলাদেশ খেলতে গিয়ে 19 রানে 4 উইকেট হারিয়েছিল, 36 রানে 6 উইকেট। পরে আকরামের একটা 50, হারনামারা 50-তে সেই মুখ বাঁচিয়েছিল। তো সেখান থেকে যুক্তরাষ্ট্র কিন্তু সেই ম্যাচটাও প্রায় জিততে জিততে হেরে গিয়েছিল। তো সেই অবস্থা থেকে যুক্তরাষ্ট্র কিন্তু নীরবে নিভৃতে তারা কিন্তু তাদের ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে গেছে। আর আমরা হইচই হাউ কাউ করতে করতে এখন এই পর্যায়ে আসছি। আমরা আমাদের বিশ্ব স্টার, আমাদের সেই এবং আমাদের স্টাররা এখানে মানে বিজ্ঞাপনে খেলা হয়ে বিজ্ঞাপনের দিকে ছোটেন, শোরুম উদ্বোধন করতে ছোটেন এবং তার ফলাফল হচ্ছে আমাদের এই আসলে ক্রিকেটের। এবং ইমরুজ ভাই যেটা বলছিলেন, আমি এবং ইমরুজ ভাই বহুবার বলেছি যে হাতুড়িকে আনা বাংলাদেশের জন্য একেবারে আত্মঘাতী সিদ্ধান্ত হচ্ছে এবং তার রেজাল্ট আমরা গত বিশ্বকাপে দেখেছি এবং এখন আমরা দেখছি এই দলটা ফিরে আসবে। হ্যাঁ, বলছিলেন যে 85 সালে 1985 সালে আপনার ভারত জিতেছিল বিশ্বকাপ, তার আগে খারাপ করেছিল কিন্তু অলৌকিক তাদের খেলার মধ্যে কিন্তু ইয়ে ছিল। এবং এবার দেখুন পাকিস্তান যখন আয়ারল্যান্ডে প্রথম ম্যাচটা হারলো, তখনও কিন্তু সবাই ছিল যে আয়ারল্যান্ডের মতো পাকিস্তানকে হারিয়ে দিয়েছে, কিন্তু পাকিস্তান পরের দুটো ম্যাচে কিভাবে ফিরেছে দেখেন, দাপটের সাথে, বড় দল যে সেভাবে ফিরেছে। কিন্তু আমরা সেকেন্ড ম্যাচটা কি করলাম, মনে হলো যুক্তরাষ্ট্রের চেয়ে আরো খারাপ দল, টসে জিতে আমরা ফিল্ডিং নিচ্ছি, ডিফেন্সিভ সিদ্ধান্ত নিচ্ছি এবং তারপর আমরা কি ব্যাটিংটা করলাম, কি বোলিং করলাম। তো এই বাংলাদেশ দল যদি ফিরতে হয় বিশ্বকাপে, তাহলে তাকে কিন্তু অলৌকিক কিছু ঘটতে হবে। এই দলের মধ্যে 5-6 অফ ফর্মে আছেন, সেই অফ ফর্মে প্লেয়াররা ফিরবেন একসাথে, এটা কিন্তু হয় না। আমি জানি না, হয়তো এবার ব্যতিক্রম হতে পারে যে 5-6 জন প্লেয়ারই তারা একদম ফর্মে ফিরে আসবেন এবং অসাধারণ কিছু করবেন। আর যদি তা না হয়, তাহলে বাংলাদেশ দল আসলে খুব ভালো সামনে আমরা কিছু দেখছি না। প্রত্যাশা করবো এতে বাংলাদেশ দল আমাদের মান সম্মান না ডুবুক, আমরা বিশ্বকাপে অন্তত নেপাল, নেদারল্যান্ডস এদের সঙ্গে অন্তত ভালো করি। শ্রীলঙ্কার সাথে যে কঠিন ম্যাচ হবে তা বলার কোনো কারণই নেই। আর সাউথ আফ্রিকার সঙ্গে বাংলাদেশ কি করবে, সেটি মানে এই দলটা কি করবে আসলে এখনো ভেবেই বাংলাদেশের এখনকার যে অবস্থা, সেই অবস্থায় আসলে সাউথ আফ্রিকার একজনই যথেষ্ট। আসলে ক্লাসেন একা ব্যাট করলেও বাংলাদেশকে হারিয়ে দিতে পারে, কারণ সে যে ফর্মটা ক্যারি করে চলেছেন। তারপরেও যেহেতু আমরা বাংলাদেশের সাপোর্টার, প্রত্যাশা করি যে অ্যাটলিস্ট হোয়াইট ওয়াশ হারাক বাংলাদেশ এবং একটু ভালো খেলুক। ইমরোজ আহমেদ এবং মাহমুদ হাসান শামীম দুজনকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা বাংলাদেশ যুক্তরাষ্ট্র টি-20 সিরিজ নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন ক্রীড়া বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ এবং ক্রীড়া বিশ্লেষক মাহমুদ হাসান শামীম।